রাত তখন প্রায় 10:30। অর্ণব তার পুরনো দাদুর বাড়ির ঘর পরিষ্কার করছিল। দাদু মারা যাওয়ার পর এই ঘরটা অনেক বছর বন্ধ ছিল। ঘরের এক কোণে একটা পুরনো কাঠের বাক্স পড়েছিল, ধুলোয় ঢাকা। অর্ণব বাক্সটা খুলতেই ভিতরে একটা হলুদ হয়ে যাওয়া কাগজ পেল। কাগজটা ছিল একটা মানচিত্র। মানচিত্রের নিচে লেখা ছিল, যে এই মানচিত্র খুঁজে পাবে সে সত্য জানবে, কিন্তু সাবধান। অর্ণব প্রথমে ভেবেছিল এটা হয়তো দাদুর পুরনো মজা, কিন্তু ভালো করে দেখতেই বুঝল এটা তাদের গ্রামের পাশের জঙ্গলের মানচিত্র। মানচিত্রে একটা লাল গোল চিহ্ন ছিল। সে জায়গাটা ছিল জঙ্গলের মাঝখানে একটা পুরনো মন্দির। পরদিন সকালে অর্ণব তার বন্ধু রাহুলকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল। জঙ্গলটা অদ্ভুত চুপচাপ ছিল। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই। মানচিত্র দেখে তারা ধীরে ধীরে এগোতে লাগল। হঠাৎ রাহুল বলল, অর্ণব, তুই কি শুনছিস? দূরে কোথাও থেকে যেন ধাতব কিছু পড়ার শব্দ এলো। দুজনেই একটু থমকে গেল। কিছুক্ষণ পরে তারা সেই পুরনো ভাঙা মন্দিরের সামনে পৌঁছাল। মন্দিরের দরজাটা আধ খোলা। ভিতরে ঢুকতেই তারা দেখল মাটির নিচে একটা লোহার দরজা। মানচিত্রে ঠিক এই জায়গাটাই চিহ্নিত ছিল। অর্ণব দরজাটা টানতেই সেটা ধীরে ধীরে খুলে গেল, আর ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। নিচে নেমে যাওয়ার সিঁড়ি। রাহুল ফিসফিস করে বলল, আমাদের কি সত্যি নিচে নামা উচিত? অর্ণব কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, যেহেতু এত দূর এসেছি, এখন আর ফিরে যাওয়া যায় না। দুজনেই টর্চ জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। কিন্তু তারা জানত না, এই দরজাটা একবার বন্ধ হলে আর কখনো খোলে না। অর্ণব আর রাহুল ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। প্রতিটা পা ফেলতেই সিঁড়ি থেকে ধুলো উড়ে ওঠে। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ আসেনি। সিঁড়ি শেষ হতেই তারা একটা লম্বা অন্ধকার করিডোরে পৌঁছায়। দেয়ালে পুরনো পাথরের খোদাই, অদ্ভুত কিছু চিহ্ন, যেন কোনো অজানা ভাষা। রাহুল টর্চের আলো ফেলতেই বলে, এগুলো কি কোনো গুপ্তধনের চিহ্ন? অর্ণব মাথা নাড়ে, না, মনে হচ্ছে এগুলো সতর্কবার্তা। করিডোরের শেষে একটা বড় পাথরের দরজা। দরজার মাঝখানে গোল একটা গর্ত। অর্ণব মানচিত্রটা আবার বের করে দেখে। মানচিত্রের এক কোণে একটা অদ্ভুত প্রতীক ছিল, ঠিক দরজার গর্তটার মতো। হঠাৎ অর্ণব খেয়াল করে মানচিত্রের কাগজটা একটু মোটা। সে কাগজটা উল্টে দেখে, ভেতরে একটা ছোট ধাতব চাবি লুকানো। রাহুল অবাক হয়ে বলে, তোর দাদু এটা রেখে গিয়েছিল? অর্ণব কিছু বলতে পারে না। সে ধীরে ধীরে চাবিটা দরজার গর্তে ঢোকায়। ক্লিক! একটা ভারী শব্দ হয়। দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করে। ভেতরে বিশাল একটা ঘর। ঘরের মাঝখানে একটা পাথরের মঞ্চ। মঞ্চের ওপর রাখা একটা পুরনো লোহার বাক্স। রাহুল উত্তেজিত হয়ে বলে, এটাই নিশ্চয়ই গুপ্তধন। অর্ণব ধীরে ধীরে বাক্সটার কাছে যায়। বাক্সটা খুলতেই তারা থমকে যায়। ভেতরে সোনা বা রত্ন নেই, আছে শুধু একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, যে এই ডায়েরি খুলেছে সে এখন এই গোপন রহস্যের অংশ। রাহুল কাঁপা গলায় বলে, এর মানে কি? অর্ণব পরের পাতা খোলে। হঠাৎ করেই ঘরের দরজাটা জোরে বন্ধ হয়ে যায়। পুরো ঘর অন্ধকার, আর দূর থেকে একটা কণ্ঠ শোনা যায়, অনেক দিন পর কেউ এলো। অর্ণব আর রাহুল ধীরে ধীরে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। অন্ধকার ঘরের ভেতর অর্ণব আর রাহুল স্থির হয়ে দাঁড়িয়েছিল। টর্চের আলো কাঁপছিল। দূর থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল, অনেক দিন পর কেউ এলো। রাহুল ফিসফিস করে বলল, কে কে কথা বলছে? কোনো উত্তর নেই, শুধু দেয়ালের ভেতর থেকে যেন একটা গভীর গুঞ্জন। অর্ণব কাপা হাতে আবার ডায়েরিটা খুলল। ডায়েরির দ্বিতীয় পাতায় লেখা ছিল, এই মন্দির কোনো দেবতার জন্য নয়, এটা এক অভিশাপকে বন্দি রাখার কারাগার। রাহুল অবাক হয়ে বলল, অভিশাপ? অর্ণব পড়তে থাকে। ডায়েরির লেখা, অনেক শত বছর আগে
এই জঙ্গলের নিচে এক অন্ধকার শক্তি বাস করত। ওটা কোনো মানুষ নয়, কোনো প্রাণীও নয়, ওটা ছিল এক ছায়া যে মানুষের ভয় থেকে শক্তি পেত। গ্রামের মানুষ একের পর এক হারিয়ে যেতে লাগল। শেষে কয়েকজন তান্ত্রিক মিলে এই মন্দির বানায়। এই মন্দিরের নিচে সেই ছায়াকে বন্দী করা হয়, কিন্তু তাকে বন্দী রাখতে দরকার ছিল মানুষের পাহারা। তাই এই ডায়েরি রেখে যাওয়া হয়েছে। যে এই ডায়েরি খুলবে সে হবে পরের পাহারাদার। রাহুল চমকে উঠে বলল, মানে আমরা? ঠিক তখনই ঘরের দেয়ালে হালকা ফাটল ধরতে শুরু করল। মাটির নিচ থেকে যেন কিছু নড়ছে। টর্চের আলো কাঁপতে লাগল। অর্ণব ডায়েরির শেষ পাতা খুলল। সেখানে লেখা, যদি দরজা খুলে যায় তাহলে ছায়া মুক্ত হবে। হঠাৎ মাটির নিচ থেকে একটা কালো ধোঁয়ার মতো ছায়া উঠতে শুরু করল। ধীরে ধীরে সেটা মানুষের আকার নিচ্ছে। দুইটা লাল চোখ জ্বলে উঠল অন্ধকারে। রাহুল কাঁপা গলায় বলল, অর্ণব, ওটা কি? ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল, আর গভীর কণ্ঠে বলল, অবশেষে আমাকে মুক্ত করার জন্য কেউ এলো। ঘরের দেয়াল কাঁপছে। মন্দিরের ওপরে জঙ্গলে পাখিরা হঠাৎ উড়ে উঠল। অর্ণব বুঝতে পারল তাদের সামনে দুইটা পথ। এক, ডায়েরির রহস্য মেনে নিয়ে এখানে চিরদিন পাহারা দেওয়া। দুই, ছায়াটাকে মুক্ত করে পুরো পৃথিবীতে বিপদ ডেকে আনা। অর্ণব ধীরে ধীরে ডায়েরি বন্ধ করল আর বলল, আমরা এটা শেষ করব। ঠিক তখনই ছায়াটা হেসে উঠল, একটা ভয়ঙ্কর হাসি। কারণ মন্দিরের দরজাটা আবার খুলে গেছে আর বাইরে থেকে কেউ নিচে নামছে। অন্ধকারে আবার একটা কণ্ঠ শোনা গেল, অর্ণব, তুই এখানে? অর্ণব আর রাহুল দুজনেই জমে গেল, কারণ ওই কণ্ঠটা রাহুলের মতোই শোনাচ্ছিল, কিন্তু রাহুল তো তার পাশেই দাঁড়িয়ে আছে। অন্ধকার সিঁড়ির ওপর দাঁড়ানো ছায়ামূর্তিটা ধীরে ধীরে নিচে নামতে লাগল। টর্চের আলো কাঁপতে কাঁপতে তার মুখে পড়ল। অর্ণবের বুকের ভেতর ধাক্কা খেল, কারণ সিঁড়ি দিয়ে যে নামছে সে রাহুল। একদম রাহুলের মতো মুখ, একই চোখ, একই পোশাক। অর্ণব হতভম্ব হয়ে দুদিকে তাকাল। একদিকে তার পাশে দাঁড়িয়ে আছে রাহুল, আর সিঁড়ি দিয়ে নামছে আরেকজন রাহুল। রাহুল কাঁপা গলায় বলল, অর্ণব, ওটাকে? সিঁড়ি দিয়ে নামা ছেলেটা ধীরে ধীরে হাসল, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। সে বলল, আমি তো রাহুলই। হঠাৎ ঘরের মাঝখানের কালো ছায়াটা আরও বড় হতে লাগল। দেয়ালের ফাটলগুলো আরও ছড়িয়ে পড়ছে। মাটির নিচ থেকে গর্জনের শব্দ। ডায়েরিটা হঠাৎ নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় নতুন একটা লেখা ফুটে উঠতে লাগল, ছায়া কখনো একা আসে না, সে মানুষের রূপ নিতে পারে। যাকে সে বেছে নেয় তার ভেতরেই সে বাস করে। অর্ণব ধীরে ধীরে রাহুলের দিকে তাকাল। তার টর্চের আলো রাহুলের চোখে পড়ল। এক মুহূর্তের জন্য রাহুলের চোখে লাল আলো ঝলকে উঠল। অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল। রাহুল, তুই ঠিক আছিস তো? রাহুল কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা তুলল আর এক অদ্ভুত কণ্ঠে বলল, অনেক বছর ধরে আমি এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। অর্ণব পিছিয়ে গেল, মানে? রাহুল ধীরে ধীরে হাসল। তার ছায়া মাটিতে লম্বা হতে লাগল, আর সেই ছায়াটা ধীরে ধীরে আলাদা হয়ে উঠল। ঘরের অন্ধকারের ভেতর থেকে সেই লাল চোখওয়ালা দানব আবার দেখা দিল। সে ফিসফিস করে বলল, এই মন্দির আমাকে বন্দী করেনি, শুধু আমার একটা অংশকে আটকে রেখেছে। দেয়াল কাঁপছে, মন্দিরের ছাদ থেকে ধুলো পড়ছে। ডায়েরির শেষ লাইনে আবার নতুন লেখা ফুটে উঠল, যদি ছায়া তার পূর্ণ রূপ পায় তাহলে এই জঙ্গল আর কখনো আলো দেখবে না। অর্ণব বুঝতে পারল সবকিছু এখন তার ওপর নির্ভর করছে। কিন্তু ঠিক তখনই রাহুলের মুখ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যেতে লাগল। তার চোখ পুরো লাল হয়ে গেল, আর সে বলল, অর্ণব, এখন তুই পরের পাহারাদার। হঠাৎ টর্চের আলো নিভে গেল। পুরো মন্দির অন্ধকার, আর সেই অন্ধকারে শুধু একটা শব্দ, ভয়ঙ্কর হাসি। মন্দিরের ভেতর তখন সম্পূর্ণ অন্ধকার। টর্চের আলো নিভে যাওয়ার পর অর্ণব শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিল, ধক ধক ধক। চারদিকে ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ অন্ধকারের ভেতর একটা মৃদু আলো দেখা গেল। মাটির ওপর পড়ে আছে সেই পুরনো ডায়েরি। ডায়েরির পাতাগুলো নিজে থেকেই ধীরে ধীরে উল্টাতে শুরু করল। অর্ণব সাবধানে এগিয়ে গেল। ডায়েরির মাঝখানে নতুন একটা লেখা ফুটে উঠল,
যে পাহারাদার হতে অস্বীকার করবে, ছায়া তার আত্মাকে গ্রাস করবে। অর্ণবের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই ঘরের মাঝখানের কালো ছায়াটা আবার নড়তে শুরু করল। ধীরে ধীরে ছায়াটা বড় হতে লাগল। তার লাল চোখ দুটো অন্ধকারে জ্বলে উঠল। ছায়াটা গভীর কণ্ঠে বলল, অর্ণব, তুই এখন সত্য জানিস। এই মন্দির শুধু কারাগার নয়, এটা একটা দরজা। অর্ণব কাপা গলায় বলল, কিসের দরজা? ছায়াটা ধীরে ধীরে হাসল, একটা ঠান্ডা ভয়ঙ্কর হাসি। অন্ধকার জগতের দরজা। ঠিক তখনই মন্দিরের দেয়ালগুলো কাঁপতে শুরু করল। মাটির নিচে যেন কিছু নড়ছে। ফাটলের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। হঠাৎ ডায়েরির শেষ পাতায় আরও নতুন লেখা ফুটে উঠল। প্রতি 100 বছরে এই কারাগারের শক্তি দুর্বল হয়ে যায়। তখন নতুন পাহারাদার দরকার হয়। অর্ণব ধীরে ধীরে পিছিয়ে গেল। তার মনে পড়ল, তার দাদু সবসময় বলতেন, জঙ্গলের ওই মন্দিরের কাছে কখনো যেতে নেই। হঠাৎ সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ শোনা গেল, টক টক টক। অর্ণব তাকিয়ে দেখল, একজন বৃদ্ধ, হাতে একটা পুরনো লণ্ঠন। তিনি ধীরে ধীরে নিচে নামছেন। লণ্ঠনের আলো মুখে পড়তেই অর্ণবের চোখ বড় হয়ে গেল, কারণ ওই মানুষটা ঠিক তার দাদুর মতো দেখতে। অর্ণব কাপা গলায় বলল, দাদু। বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে বললেন, হ্যাঁ অর্ণব, আমি জানতাম একদিন তুই এখানে আসবি। অর্ণব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু তুমি তো মারা গেছো। বৃদ্ধটা হালকা হাসলেন, তার চোখে ক্লান্তি। মরা আর বন্দী হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি এই মন্দিরের আগের পাহারাদার ছিলাম। ঘরের অন্ধকার যেন আরো গভীর হয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে গর্জে উঠল, সময় শেষ। দাদু অর্ণবের দিকে তাকিয়ে বললেন, শোন অর্ণব, এই ছায়াকে পুরো মুক্ত হতে দিলে এই জঙ্গলই নয়, পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। অর্ণব কাঁপা গলায় বলল, তাহলে কি করতে হবে? বৃদ্ধ ধীরে ধীরে ডায়েরির দিকে ইশারা করলেন, এই মন্দিরে একজন পাহারাদার থাকতে হবে, সব সময়। অর্ণব বুঝতে পারল, এর মানে একটাই, কেউ একজনকে এখানে চিরদিন থাকতে হবে। ঠিক তখনই ছায়াটা হঠাৎ গর্জে উঠল। দেয়ালগুলো ফেটে যেতে লাগলো। লাল আলো ছড়িয়ে পড়ল পুরো ঘরে। ছায়াটা ধীরে ধীরে পূর্ণ রূপ নিতে লাগলো। তার বিশাল দেহ অন্ধকার দিয়ে তৈরি, আর তার কণ্ঠ গর্জে উঠল, আজ আমি মুক্ত হব। ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় আর একটা লাইন ফুটে উঠল, যদি পাহারাদার নিজের জীবন উৎসর্গ করে, তাহলে ছায়া আবার বন্দী হবে। অর্ণব ডায়েরিটা বন্ধ করল। তার চোখে তখন অদ্ভুত দৃঢ়তা। সে ধীরে ধীরে বলল, এই গল্প এখানেই শেষ হবে। কিন্তু ঠিক তখনই মন্দিরের উপর থেকে আরো কারোর পায়ের শব্দ শোনা গেল। কেউ সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর অন্ধকারে একটা নতুন কণ্ঠ ভেসে এলো, অর্ণব, তুই নিচে আছিস। অর্ণব জমে গেল, কারণ এই কণ্ঠটা তার নিজের কণ্ঠের মতো শোনাচ্ছিল। মন্দিরের ভেতর দুই অর্ণব মুখোমুখি দাঁড়িয়ে। ছায়া অর্ণব হাসল, আমি তোর ভেতরের অন্ধকার। অর্ণব চোখ বন্ধ করল। হ্যাঁ, কিন্তু অন্ধকারকে মেনে নিলেই সে দুর্বল হয়ে যায়। হঠাৎ পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। লাল চোখওয়ালা ছায়া চিৎকার করে উঠল, না! এক মুহূর্তে ছায়াটা পাথরের স্তম্ভের ভেতর বন্দী হয়ে গেল। নিস্তব্ধতা। ডায়েরির শেষ পাতায় লেখা ফুটে উঠল, যে নিজের অন্ধকারকে জয় করে সেই সত্যিকারের পাহারাদার। মন্দিরের দরজা খুলে গেল। অর্ণব বাইরে বেরিয়ে এলো। পেছনে লাল চোখ দুটো ধীরে ধীরে নিভে গেল।